আমরা ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্রিকায় একজন সাংবাদকর্মী পরিচয় দিয়ে ওখানে নির্যাতনের বিষয় কতগুলো আসছে। একইভাবে ঈদগাঁওতে একটি ঘটনা সম্পর্কে মামলার সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আপনি চকরিয়া থানায় আসার পর থেকে আপনাকে আমরা প্রশংসনীয় অনেক কাজ আমরা দেখেছি, যে এখানে দালাল মুক্ত করতে মাইকিং করা সহ অনেক কিছু, কিন্তু এ ব্যাপারে আপনার একটু বক্তব্য আমরা প্রত্যাশা করতেছি, প্লিজ। ধন্যবাদ। আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। আমার একটাই উদ্দেশ্য, সেটা ছিল আইন শৃঙ্খলার উন্নয়ন করা, গণমানুষের উপকার সাধন করা। পুলিশের পোশাক পরে মানুষের যত কাছে যাওয়া যায়, মানুষকে যত সাহায্য করা যায়, অন্য কোনো প্রফেশনে সেটা সম্ভব না আমি মনে করি। আমি এটাকে ব্রত হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমি বিভিন্ন ডাকাত, গরু চোর, অস্ত্রধারীদের গ্রেপ্তার করেছি। এটার জন্য একটা পক্ষ আমাকে খুব আমার এগেনস্টে খুব জোরালোভাবে লেগেছে। তো কিছুদিন আগে সাংবাদিক পরিচয়ধারী এক লোক আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা বড় মেসেজ তৈরি করে পাঠায়। সেখানে অনেক কথা, যে আমি মাসে 45 লাখ টাকা মাসে ইনকাম করি, যুবলীগের এক কর্মীকে সাথে নিয়ে অফিসের মধ্যে টাকা গুনি, তারপরে এমন কল্পকাহিনী যেটা শুনলে খুবই হাস্যকর। যেহেতু এসব কার্যক্রম আমার কখনোই আমার সাথে যায় না, বা আমি এগুলোর সাথে কখনোই সম্পৃক্ত না, আমি এটা আমার অথরিটিকে স্ক্রিনশট দিয়ে আমি আমার অথরিটিকে জানাইছি। উনি সংবাদ প্রচার করতেই পারেন, কিন্তু উনি পুরো সংবাদটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন, ভাইজান নিউজটা করে দিই, কী বলেন, নিউজটা ছাপাবো, কিছু বলেন, বারবার এই ধরনের। শুধু আমি কিন্তু কোনো কমেন্টস করতেছি না, রিপ্লাই দিচ্ছি না। এক পর্যায়ে আমি লিখেছি যে এখানে আমি আইনগত ব্যবস্থা নেব। এটা যখন আমি কমেন্টস করেছি, উনি আস্তে আস্তে এগুলো ডিলিট করতে শুরু করছে। আমি এর আগে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাইছি। ঊর্ধ্বতন অফিসারের ইনস্ট্রাকশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম, যেহেতু উনি আমার কাছে চাঁদা দাবি করেছেন, তো এটা শাস্তিযোগ্য অপরাধ, দ্রুত বিচার আইনে আমরা তাকে গ্রেপ্তার করি, কক্সবাজার থেকে নিয়ে আসছি। এটা পুলিশ, উনি অভিযোগ করছে যে আমরা অন্য থানা এলাকা থেকে, তো পুলিশ তো বাংলাদেশেরই পুলিশ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসামি গ্রেপ্তার করবে, উদ্ধার করবে, এটা পুলিশের স্বাভাবিক রুটিন কাজ। তো জেলার মধ্যে আমাদের জেলার পুলিশ সুপার মহোদয়ের অবহিত করেই আমরা অভিযান করেছি, যে আইনের প্রত্যেকটা বিষয় আমরা অনুসরণ করেই পেশাগত সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে অভিযানটা করা হয়। গ্রেপ্তার করে এনে তাকে আমরা পরের দিন কোর্টে সোপর্দ করি। উনি কোর্ট থেকে জামিনে এসে পুলিশের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন, তাকে হেফাজতে রেখে নিবর্তন করা হয়েছে। তাকে চাঁদা দাবি, তার কাছে চাঁদা, উনি নিজে একজন চাঁদাবাজ, ওনার এগেনস্টে অনেক চাঁদাবাজি, নারী পর্নোগ্রাফি, আরও অন্যান্য মামলা আছে তার বিরুদ্ধে। তো আমি সেই বিষয়ে বেশি কথা বলবো না। মামলা যেহেতু হয়েছে সেটা তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা করবেন। আর ঈদগাঁওর ঘটনা যেটা নিয়ে উনি এবং কিছু গরু চোরা কারবারি, ডাকাত, এরা অর্থায়ন করে ও কিছু লোককে প্রলুব্ধ করে। ঈদগাঁওর একটা ঘটনাকে যখন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে তুমুল আন্দোলন, লক্ষ লক্ষ মানুষ ফাঁড়ি আক্রমণ করতেছে। আমি ফাঁড়িতে কর্মরত ছিলাম, সেখানে আমার ঊর্ধ্বতন একজন অফিসার, ইন্সপেক্টর, আমি সাব ইন্সপেক্টর ছিলাম তখন, ডিবি ইন্সপেক্টর এর নেতৃত্বে সেখানে ওই ফাঁড়ি রক্ষার জন্য অবস্থান করেন। লক্ষ লক্ষ মানুষ আসছে, সেখানে প্রচুর গোলাগুলি হয়েছে। গোলাগুলিতে একজন অনাকাঙ্ক্ষিতভাবে একজন মানুষ মারা গেছেন। তো আমি ওই মামলার বাদীও না, সাক্ষীও না, আইও না। কিন্তু এই যে অপতৎপর অশুভ কিছু মানুষ আছেন, যারা ফ্যাসিস্টদের সুবিধাবাদী বা ফ্যাসিস্টরা এদের জন্য অর্থায়ন করতেছে যাতে পুলিশকে নিষ্ক্রিয় করা যায়, তারা এই মামলাটা তাদেরকে প্রলুব্ধ করে টাকা পয়সা দিয়ে মামলাটা করাইছে। আমি ওটার বিষয়ে, যেহেতু মামলা হয়েছে ওই ব্যাপারেও কথা বলবো না, কিন্তু এই মামলার ঘটনাটা এইটার সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। যেহেতু আমাকে অন্যভাবে দমাইতে পারছে না, আমি তো পজিটিভলি কাজ করব। আমার ঊর্ধ্বতন অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন আমি কেমন। আমি নিজের প্রতি সৎ আছি, আমি আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেই আমি কাজ করি, এবং সবসময় আল্লাহ আমার সহায় আছেন। এবং আমি পজিটিভলি যত রকমের প্রপাগান্ডায় আসে, কোনো না কোনোভাবে আল্লাহ পাক আমাকে রক্ষা করে যাচ্ছেন, কারণ আমি জানি যে আমি সঠিকভাবেই আছি। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে এই যে আপনার প্রশাসনিক এলাকা চকরিয়া থানা এলাকার, আপনি চকরিয়া থানা প্রশাসনের প্রধান ওসি হিসেবে চকরিয়াবাসীর জন্য আইন শৃঙ্খলা নিয়ে কী বার্তা রয়েছে? চকরিয়াবাসীর প্রতি বার্তা যে আমরা নিরলসভাবে আপনার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা ঘুমাচ্ছেন, আমরা রাত জেগে পাহারা দিচ্ছি আপনাদের ঘুমটা নিরাপদে রাখার জন্য। এরপরে কিছু কিছু আমাদের
সংখ্যার আমাদের জনবলের ঘাটতি আছে, যে আপনাদের নিরাপদে ঘুম, আপনাদের সম্পদের এবং জীবনের নিরাপত্তার জন্য আমরা দিনে রাতে সমানে কাজ করছি। আমার অফিসটা হচ্ছে একদম অবারিত, একদম কখনো কেউ কোনো বাধাহীনভাবে একসাথে 20-50 জন মানুষ আমার এখানে চলে আসে। আমি একসাথে সবাইকে সেবা দিয়ে যাচ্ছি, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি, যার অবস্থান যেখানে তাৎক্ষণিকভাবে আমি পাঠাচ্ছি। ইভেন শুধুমাত্র এখানে না, যারা প্রবাসে আছে তাদেরগুলো আমি সাড়া দিই। রাত্রে ঘুমানোর আগে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে চেক করে দেখি যে অনেক প্রবাসী আমার এই যে রেসপন্স দেখে তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, ভাই আমার এই সমস্যা। আমি বলছি যে কাউকে পাঠায় একটা অভিযোগ দেন। এই অভিযোগ আমি ফোনে নিয়ে আমি তাৎক্ষণিকভাবে পাঠাই দিই। এরকম বহু ঘটনা। এটা সব প্রবাসী মাত্রায় জানেন যে আমি তাদের জন্য কতটুকু করি। এটা শুধু এখানে কোনো দল নির্দল কোনো বিষয় না। আমি মজলুমের পক্ষে এবং আইনি সহায়তা যিনি পাওয়ার যোগ্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং আইনি নিরিখে থেকে আমি কাজ করে যাই। তবে পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা মানুষ অনেক সমস্যা নিয়ে আসে, জমি জমা, পারিবারিক অনেক বিষয়, যেটা পুলিশের এখতিয়ারভুক্ত না। আমরা সেটা হয়তো সমাধান করতে পারি না, কিন্তু আমি তার আন্তরিকভাবে তার অনুভূতিটা আমি অনুভব করি, তার কষ্টটাকে আমি রিয়েলাইজ করি, তাকে বুঝাই দিই, তারা সন্তুষ্ট হয়। আমার তো বিশ্বাস অসন্তুষ্ট চিত্তে কেউ এখান থেকে যায় না, এটুকু আমার বিশ্বাস। বাকিটা আপনারা বাইরে ফিল্ডের কথা আপনারাই ভালো বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওই সাংবাদিক যাকে গ্রেপ্তার করেছেন, একটা অভিযোগ আছে যে তাকে মামলা করার আগেই গ্রেপ্তার করেছেন, তাকে গ্রেপ্তার করার পরে মামলা করেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য? হ্যাঁ, গ্রেপ্তার অভিযান পুলিশ ফৌজদারি আইনে কেউ যদি আমলযোগ্য অপরাধে অভিযুক্ত থাকে বা আমলযোগ্য অপরাধের সাথে যুক্ত থাকার সন্দেহ থাকে, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যেমন গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে 4 দিন পরে। আমরা তো দর্শককে 4 দিন পর্যন্ত বসে রাখবো না, তারা পালাই যাবে। আমরা এর মধ্যে তাদেরকে ধরে কোর্টে সোপর্দ করেছি। আইনের যথাযথ ক্ষমতা বলে, যেহেতু উনি পালিয়ে যাওয়ার যেহেতু ওনাকে মামলা করার আমি যখন বলেছি যে আইনগত ব্যবস্থা আমি নেব ওনার এই অবমাননাকর এই কথার জন্য, উনি তাৎক্ষণিকভাবে এটা উনি আত্মগোপনে চলে যান। আমার অথরিটিকে যখন জানাইছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টা যখন আসছে, আমরা তাকে গ্রেপ্তারের জন্য কক্সবাজারের সম্ভাব্য স্থানে অভিযান চালাই এবং এটা আমাদের যথাযথ নিয়ম অনুসরণ করেই আমরা পরিচালনা করি, মামলা করার আগেই। কিন্তু তাকে গ্রেপ্তার করে থানায় আসার আগেই মামলা রেকর্ড হয়, পরবর্তী সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, ইতিমধ্যে তো দেখা যাচ্ছে আবার নতুন করে গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। এই বিষয়ে আপনার বার্তাকে চোখের মানুষ চাই একটা অন্ততপক্ষে তাদের যে গরুগুলো লালন পালন করে অন্ততপক্ষে একটা মেয়ে বিয়ে দেবে এ ধরনের আশা নিয়ে গরুগুলো লালন পালন করে, এই বিষয়ে আপনার বক্তব্যটা মেসেজটা কি জানতে চাই চোখের বাসে? দেখেন, আমিও তাদের অনুভূতির সাথে আমি একমত। একটা মানুষ, একটা প্রান্তিক মানুষ খুবই দরিদ্র, তারা একটা গরু পোষে, বছর শেষে গরুটা বিক্রি করে সে হয়তো তার একটা আর্থিক সচ্ছলতা আনবে, তার মেয়ের বিয়ে দেবে, ছেলের পড়াশোনা করাবে, অনেক আশা ভরসা নিয়ে গ্রামের মহিলারা অনেক কষ্টে গরু লালন পালন করে, যত্ন করে। কিন্তু চোর রাত্রেবেলা যখন তার একটা বা দুটা গরু তার শেষ সম্বলটা নিয়ে যায়, তার আহাজারি আমি নিজে সহ্য করতে পারি না। তো এটা গরু চুরিটা, এই অঞ্চলে গরু চুরির প্রভাবটা খুব বেশি এবং গরু চুরির একটা বড় সিন্ডিকেট, একটা গডফাদার আমাদের এই চকরিয়াতে আছে। উনি আবার তথাকথিত সমাজপতি বা প্রতিনিধি দাবি করেন। তো ওই গরু চুরির সাথে আমরা অনেক গরু চোরকে এর মধ্যে গ্রেপ্তার করেছি, গরু উদ্ধার করেছি এবং আমাদের রাতের বেলা চারপাশে সম্ভাব্য এক্সিট পয়েন্টগুলোতে আমাদের চেকপোস্ট থাকে, যার জন্য যে গরুগুলো আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের চেকপোস্ট অতিক্রম করে যেতে পারে না বলে কোথাও না কোথাও তারা গরুগুলো রেখেছে। পরের দিনের বেলা সেই গরুগুলো কিন্তু আমরা উদ্ধার করতে পারি। এর মধ্যে আমরা অনেক প্রায় 10-15টা গরু উদ্ধার করেছি, অনেকজন লোককে অ্যারেস্টও করেছি এই গরু চুরি সংক্রান্তে এবং আদালতে তারা স্বীকারোক্তিও দিয়েছেন। তো আমরা বলবো যে যেহেতু গরুঘরগুলো একটু খোলা থাকে, অনেক সাদা থাকার ঘরের মতো না, আমরা বলবো যে আপনার এই কষ্টের আপনার এই অবলম্বন একটু সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করবেন। আমরা আছি আপনার পাশে, সবসময় থাকবো। ধন্যবাদ। কখনো দেখা হয় না, গ্রেপ্তারের আগে ওনাকে আমি কখনো টেলিফোনে উনি আমার কাছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে উনি আমার কাছে টাকা দাবি করছে।